বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নাস্তা শেষ করে অহমিকা শেখ অরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরানো শেষে হালকা করে একটু সেজে নেয়। চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়, চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে গাজরা গুজে দেয়। ব্যাস এতেই অরুকে অপরূপ সুন্দর লাগছে। অহমিকা শেখ অরুর চিবুক ধরে মাথায় তুলে বলে, মাশাআল্লাহ, আমার ওরমাকে তো ভারী মিষ্টি লাগছে, একদম যেন ফুলের মতন, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি অরুর কানের কাছে কাজলের টিকা দিয়ে দেন। অহমিকা শেখের কথা শুনে অরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে অতটা সুন্দর না যতটা তোমরা বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সবসময় বেশি বলো। অহমিকা শেখ হেসে ফেললেন। তার চোখে অভিজ্ঞতার দীপ্তি। তিনি বললেন, সৌন্দর্য চোখ দেখে হয় না মা, মন থেকেই আসে। যার মন সুন্দর তার মুখে এইরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। অরু লজ্জায় নুয়ে ফেলে, বিড়বিড় করে বলে। তোমার ওই হুইটলার ছেলে বুঝবি না বড় আম্মু। অহমিকা শেখ আর কিছু বলল না। তিনি নিচে চলে এসেছেন। অরু নিজে রেডি হয়ে এসে নিচে নেমে এলো। ঈশা অরুকে দেখে তার কাছে ছুটে গিয়ে বলল, রুপি, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল। সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তার অফিসে চলে যাবে। ঈশার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় অরুকে শাড়ি পরিহিত। ইব্রাহিম শেখ আসলে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারার সাথে অরুর দেখা হওয়া মাত্রই ফারা বলল, তোকে যা লাগছে অরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ। নবীনবরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসের প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। অডিটোরিয়ামে চলছে রিহার্সালের শেষ মুহূর্ত। অরু ফারহা ভার্সিটিতে ঢুকে তানিয়া রুদ্রর সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকেই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়িতে কি সুন্দর লাগছে অরু। পাশ থেকে রুদ্র বলল। পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছুই বলি নাই, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পরই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পরপর পারফর্ম করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎ মাইক্রোফোনের ঘোষণা স্বর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি। উপস্থাপনা করবেন তাসবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাসের টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাসবির খান। আজকের অনুষ্ঠানের ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিপচিপে গরম, ধীর স্থির হাঁটা আর সেই অভিজ্ঞতাজাত ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারিদিকে করতালিতে মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপন, হাসি উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। অরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ্র আর তানিয়া বাসায় এদিকে একদিকে, ওরা চলে যেতে পারবে। আমি আর অরু চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বোকাটে ছেলেরা আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না। তাছাড়া আমরা রিক্সা নিয়ে চলে যাব। অতঃপর তানিয়া, রুদ্র চলে যায়। অরু, ফারহা একটা রিকশায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে অরু, ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে রাস্তা আটকে ধরে। রিকশা চালক দেখে ভয় পালায়। অরু ও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, এই বর্ষন্দায় কই যাচ্ছ পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন, এভাবে পথে মেয়েদের বিরক্ত করার মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ ধরে আছেন, পথ ছাড়েন। বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলোর মনে হয় খেপে গেল। একজন বলল, দর শালে দুইটারে আমাগরে তেজ দেখাই, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে অরু, ফারহা ভয় পেয়ে পেছনে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পেছনে। দর শালিরে দর, ফালাতে যাইতে না পারে। চারিদিকে আধার ঘনিয়ে আসে। অরু, ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল, আর কত দৌড়াবি পাখি, সেই তো আমাদের কাছে ধরা পড়লি, শুধু শুধু শরীরের এনার্জিগুলো নষ্ট করলি। ছেলেগুলোর মধ্যে মেন লিডার বলল তাদের ধরার জন্য। ছেলেগুলো অরু, ফারাকে ধরতে নেবে, তখনই কেউ একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডার ছেলেটা বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস?
রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আবছা আলোয় ছেলেটি দেখতে পেল কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখের মনি কেমন জল করছে। গম্ভীর স্বরে বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন। বলে হাতে থাকা হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। অরু ভয়ে কেঁপে উঠছে বারবার। সামনে থাকা পুরুষটার ভয়ঙ্কর রূপ দেখে ফারা এগিয়ে আসে, অরুকে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম। এখন যদি না থামা এখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করার পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাস্টার্ডের সাহস হলো কি করে ওর দিকে হাত বাড়ানোর? জ্যান্ত পুঁতে ফেলবো আমি। উপর ফিরে অরুর দিকে তাকে দ্রুত সেখানে গেল। অরুকে হাঁচকা টেনে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্যে। বলেই সে অরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহান সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারার মুখে পড়ায় আহান ফারাকে স্পষ্ট দেখে বলল, ফারা, তুমি এখানে? ফারহা আহানকে দেখে যেন সবকিছু ভুলিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এই যে তাদের প্রথম দেখায় এমন কিছু হবে তা তো কল্পনাতেও আনেনি সে। আহান ধীরে ফারার মাথায় হাত রাখলো, নরম কণ্ঠে বলল, কি হয়েছে ফারা? ভয় পেয়েছো? কত ব্যথা পেয়েছো? ফারা এবার ধীরে মাথা তুলে আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎ বাস্তবতায় ফিরে আসে। এসে কি করলো? এতটা কাছে চলে গেছে। আহানের চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারার অবস্থা বুঝলো। ফারার চোখে ভয়ের ছায়া। কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকেছে নিশ্চুপ। শকে নিশ্চল মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছেতেই অনুভব যাওয়ার সময় আদেশের স্বরে বলেছে ফারাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে যেন আগুন জ্বলছে। তার সমস্ত শরীর ভেতর থেকে উত্তাল। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে। কিন্তু ভেতরে ভেতরে গুঞ্জন তো চলছে। রাগ, ক্ষোভ, হতাশার, বিরক্তির মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত। আর প্রতিটা সেকেন্ডে তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আয়াত ভয়ে যেন কুঁকড়ে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে। এমনিতেই তো অনেক ভয় পায় সে। অহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যা পার হয়ে গেল অথচ আয়াত এখনো বাসায় ফিরেনি। অহমিকার মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করছে আয়াতের জন্য। ইব্রাহিম শেখ চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। অহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেলো কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচন্ড গতিতে এনে হঠাৎ ব্রেক কষলো। চাকার ঘর্ষণে ধুলো উড়ে উঠল চারিদিকে। চোখে মুখে অসহ্য রাগ, চোয়াল শক্ত। দরজাটা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিকে না দেখে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকিয়ে খুলল। নাম। কণ্ঠে তার বজ্রধ্বনি। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারিপাশে যেন স্তব্ধ হয়ে গেল তার সে প্রচন্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব পুড়ে ছারখার করে দেবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগে অগ্নিসন্ময়ে সে আয়াতের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়। আরেক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে একটা চর বসিয়ে দেয় গালে। প্রচন্ড সেই শক্ত হাতে থাপ্পড়ে আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চর খেয়ে যেন মাথাটা ঝাঁকুনি খেয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। অহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে বলে, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগেই তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময় না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত। তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান। কি হয়েছিল? অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম ও অহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। অহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? পাগল হয়ে গেছো? ভুলে যাবে না ও এই শেখ পরিবারের বড় মেয়ে। আর সবচেয়ে বড় কথা, আয়াত কিন্তু এই পরিবারের বউ। ইব্রাহিম শেখের কথায় অনুভবের প্রেক্ষিতে কিছু বলল না।
গটগট করে উপরে উঠে যায়। অহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায় গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমান তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছে আর ওঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচন্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যে দেখতে পায় আয়াত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে, কপালে হাত রেখে চেক করে সে। অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতে ঈশা আর অহমিকা শেখ আসেন রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন, মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। অনেক জ্বর এসেছে মেয়েটার, তার ছেড়ে যে খোঁজ করবে না বুঝেছেন, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডাক্তারকে ফোন করতে, আয়াতের গা জ্বরে পুড়ে যাচ্ছি। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি, একটা শুকনো কাপড় এনে জলপট্টি দিতে থাকে। অন্ধকার একটা ঘর, নিঃশব্দ ঘুটঘুটে অন্ধকার রে হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরের একপাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক, তাদের চোখে মুখে আতঙ্কের ছোঁয়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভেতরে থমকে যায় নিঃশ্বাস। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আবছা ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় সে। বজ্রকণ্ঠে গর্জে ওঠে। কে ধরতে গিয়েছিল আমার লাভবার্ডকে? বল। কণ্ঠটা শুনেই যুবকরা কেঁপে ওঠে। সেই ভয়ানক গলার স্বর। একজন কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলদ মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিলি তোদের ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়ার জিনিস? এই অনুভবের জিনিস ছোঁয়াতে দূরের কথা। কেউ যদি আমার জিনিসে শুধু অনুভব করতে চায়, আমি ওর কলিজের টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটার হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আর্তচিৎকার ভেদ করে ফেলে নিস্তব্ধতা। আর সেই চিৎকারে যেন এক পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পর আহান আসে। এসেই অনুভবের এই রূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো নো অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। অনুভব পিছনে ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর চোখের দৃষ্টি বিদ্যুৎ চমকানোর মতো লাগে। কি আছে এই চোখে? আহান বলল, কে হয় তোর ওই মেয়ে? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে আহানের কথাটা শেষ করতে পারল না। তার আগে অনুভব স্লো ভয়েসে বলল, সে আমার এমন একজন, যার একজন আমি ভালোবেসে ভরবে না এমন। আহান বুঝলো না হয়তো, তাই আবার বলল। কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল। কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীরে পা ফেলে সে টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছুটা হালকা অনুভব করে। নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজাটা খোলা দেখে একটু অবাক হয়। কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তে পা থেমে যায় তার। ভেতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। প্রায় 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগলের মতো তীক্ষ্ণ চোখে দেখে নেয় আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, অস্বাভাবিক লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালের উত্তাপ বুঝে যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালের ঘড়িতে তখন 7টা। জনবহুল শহরের ব্যস্ত রাস্তাগুলোতে জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়সী মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারিদিক ভরে গেছে পাখির কিচিরমিচির শব্দে। জানালার পাতলা পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়লো আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আড়মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত। মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। অস্পষ্ট গলায় ডাক দিল, মা। আরো 5 মিনিট চুপচাপ বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালের সারাদিনের ঘাম ধুলোবালিতে শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে। মাথাটাও ভার ভার লাগছে। ভাবলো গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো আয়াত। কি হতে যাচ্ছিল তাদের সাথে। এক মুহূর্তে গা ছমছম করে উঠল। ভাবনাগুলোকে ঝেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা তোয়ালেটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ির কাঁটা তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে অহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে অহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত, উঠে পড়েছিস তুই? জি বড় আম্মু। অহমিকা শেখ তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললেন,
জ্বর তো দেখছি না, কিন্তু এত সকালে গোসল করলে যে ঠান্ডা লেগে যাবে তো। মাথাটা ভার লাগছিল আর গতকাল ধুলোবালিতে শরীরটা অস্বস্তিকর লাগছিল, তাই গোসল করলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। আচ্ছা তুই গিয়ে বস, আমি ডাইনিং এ নাস্তা দিচ্ছি। বলেই অহমিকা ড্রয়িং রুমের দিকে ইশারা করলো। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ল। ওপর থেকে ঈশা নিচে নেমে এসে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসলো। আপু, তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশা প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটাও এখন অনেকটাই কমেছে। শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু থেমে ঈশা আবারও বলল, কাল ভাইয়া তোমায় থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, যে ব্যথা গত 4 বছর ধরে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বলবে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে অহমিকা শেখ নাস্তা পরিবেশন করেছে। টেবিলে বসেছে ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালের নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞাসা করলেন, রাতে কখন ফিরছো? 12টার দিক। কেন? এত রাতে ফিরো? বাইরে কি রাজকাজ করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রুপক্ষ আছে। সব বিষয়ে গা ছাড়া ভাব বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের একপাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের সাথে নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়ল, উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মাথায় একটু ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনে পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে, অফিসে আসতে বলে ফোনটা কেটে দেয়। এরপর হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে, হাতে ঘড়ি ঠিক করতে করতে। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিজের কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সে গভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে। হিসেবের কিছু গরমিল যেন ভাবনায় রেখা ফেলেছে। সঙ্গে নতুন চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে দায়িত্ব বেড়েছে। হতে পারে খুব শীঘ্রই তাকে দেশের বাইরে যেতে হবে। এমন সময় অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভেতরে ঢুকে সোজা অনুভবের কেবিনে এসে হালকা এক চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ে। অনুভব, আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের স্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব অস্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমাটা খুলে নরম গলায় বলল। আমার কি হবে? আমি ঠিক আছে। আহান একটু থেমে বলল। কিন্তু রাতে তো তোকে অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারের কাহিনী রাতে চাপা পড়ে গেছে, সেটা দিনের আলোতে ঘুরতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ, এখনই কোনো ঝামেলা করবি না। তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবার বলছি, এখনই এমন কিছু করবি না। হাতে আর কটা দিন মাত্র। অনুভব শুধু বলল। আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভেতর যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভেতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ, মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। অহমিকা শেখ রান্না শেষ করে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকে বলেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দাও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা খালা এক প্লেট ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদর ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমারে কও, কি হয়েছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখেন, একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আহি, তেল মালিশ করলে মাথা ব্যথা কইমা যাইব। আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে। আর আয়াত জানালার দিকে চেয়ে থাকে চুপচাপ নিশ্চুপ। ফারা ভার্সিটিতে এসেছে, কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবার একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে। কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রুদ্ররও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটা আরো ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাসবির বন্ধুদের সাথে দাঁড়িয়েছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়।
আসসালামু আলাইকুম ভাইয়া। তাসবির সালামের জবাব দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে। তুমি একা? আয়াত আসেনি? ফারাহ মৃদু স্বরে বলল। না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাসবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে। আচ্ছা। কেটে গেছে দুদিন। এই দুদিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারার সাথেও কোনো যোগাযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আর তার কাছে নেই। সেদিন রাতের অন্ধকারে দৌড়ানোর সময় কোনো এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই তখন সে বলবেই বা কাকে। চুপচাপ ড্রয়িং রুমের এক কোণায় বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল। আপু, চাচু ফোন দিয়েছে, তোমার ফোন নাকি পাচ্ছে না, এই নাও কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল, কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল। আয়াত না, কেমন আছো তুমি? ফোন বন্ধ পাচ্ছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো। আমি কয়েকদিনের ভেতরে দেশে ফিরছি। তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ এক আলাপ। ভালোবাসা, অভাব, অপেক্ষার আশায় ভরা ২০ মিনিটের মতো এক সময়। অনুভব আহানকে নিয়ে অফিসিয়াল কাজে চট্টগ্রামে এসেছে। হোটেল রুমে ২টি চেয়ার ও একটা ছোট টেবিল। আহান একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানালার দিকে তাকিয়ে নির্বিকার চেহারায় চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায় অনুভবকে বলে। তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের ন্যায় বসে না থেকে তাকিয়েই বলে। না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হাঁটে জানালার পাশে দাঁড়িয়ে বলে। আমি ঠিক আছে। আজ বিকেলে ঢাকায় ব্যাক করব। সবকিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসু কণ্ঠে বলল। আঙ্কেল বলছিলেন নাকি কিছু? আহানের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলে। সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসে। তুই বিয়ে কবে করবি রে? বয়স তোর কম হলো না। অনুভব হঠাৎ ঘুরে দাঁড়ায়, চোখে একরকম বিরক্তি নিয়ে বলল। সেটা জেনে তোর কাজ কি? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। না, এমনি বললাম। শিফা তার তোকে দেখতে চেয়েছিল। বাংলাদেশে এসেও দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিল। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কাবার্ড খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। বিকেলের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসায় ফিরছিল। হঠাৎ আয়েশা বেগম ফোন করে জানালেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে, তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় ১০ মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল। কি রে পিসি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল। রুবায়েত ভাই, আমার ইচ্ছি বলবে না, আমি কি ছোট নাকি? অনার্সে পড়ি বুঝলে। রুবায়েত মুচকি হেসে বলল। সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেলল। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠল। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তারা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তারা একসাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রুহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে। সেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথিকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অজানা মেয়ে। দুজনে বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসে উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভেতরে যেন কি একটা ভেঙে পড়লো ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎ উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে ডাকলো। ঈশা, কি হয়েছে? সে শুধু একবার পেছনে তাকিয়ে ম্লান হেসে বলল। ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে থাকলো, যেন প্রতিটা পদক্ষেপে সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভেতরে তার বিষাদে ভরে গেছে। রুহানি ভাইয়ের কাছে গিয়ে বলল। ভাইয়া তুমি এখানে? আর কথাটা শেষ করতে পারলো না। পাশে তাকিয়ে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে। আপু তুমি, আমি ভাবছি কে নাকি। রুবায়েত রুহানিকে বলল। একা এসেছিস নাকি? না ভাইয়া, ফ্রেন্ডরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল। ভালো নাকি লাগছে না, রুবায়েত ভ্রুকুচকে বলল। আচ্ছা। রাত ৮টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করেছেন। ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে, তবে আয়াত ঠিক মতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল। সে কি ঠিক মতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞাসা করলেন। চট্টগ্রামের সব কাজ কমপ্লিট? জি বাবা, সব কমপ্লিট করে এসছে। আচ্ছা,
রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মনমরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতেই ভালো লাগছে না। এমনিতেই আবার কারো ভালো লাগে না নাকি? কি হয়েছে বল। ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে। তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটে। আয়াত নিজের রুমে চলে যায়, টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। অনুভব বাসায় আসার পর থেকে সে আর বাসার ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুনি চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক হয়। আয়াত ভেবে নেয় বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢুকে বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে থমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এই লোক এখানে কেন? অনুভব আয়াতকে দেখে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অদ্ভুত এক গম্ভীরতা। হাতে ধরা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে সে বলল। এখানে তোর ফোন আছে। আয়াত এক পলক তাকালো ব্যাগটার দিকে, মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, আমার লাগবে না ভাইয়া, আব্বু বলেছে উনি নতুন একটা কিনে দিবেন। অনুভব কষে শ্বাস টেনে বলল, আমি তোর কাছে শুনতে চাই না স্টুপিড। আমি দিয়েছি মানে তুই নেবে। তাছাড়া সেদিন রাতে তোর মোবাইলটা ভেঙে গিয়েছিল, ভুলে যাস না। কোনো উত্তর না দিয়ে আয়াত নীরব রইল। অনুভব আর কিছু না বলে শপিং ব্যাগটা টেবিলের উপর রেখে আয়াতের ঘর থেকে বের হয়ে গেল। ঘর জুড়ে এক মুহূর্তে নেমে এলো নিস্তব্ধতা। আয়াত বিছানা থেকে উঠে টেবিলের দিকে এগিয়ে যায়, টেবিলের উপর রাখা শপিং ব্যাগটা হাতে তুলে নেয়। ব্যাগ খুলে ভেতরে থেকে একটা মোবাইলের বক্স বের করে। একটা নতুন আইফোন 16 প্রো ম্যাক্স, সঙ্গে আছে চকলেট বক্স। ফোনটা দেখে আয়াতের চোখ বড় বড় হয়ে যায়, সে মুখে হাত দিয়ে চমকে ওঠে। এত দামি ফোন? আমার তো এত দামি ফোনের দরকার নেই, তাহলে কেন এত খরচ করলো? তাছাড়া তিনি তো আমাকে পছন্দও করেন না। তখন সময় 7 সকালের নরম আলোয় আয়াত ড্রয়িং রুমের এক কোণে চুপচাপ বসে আছে। তার হাতে অনুভবে দেওয়া নতুন ফোনটি। এখনো বুঝে উঠতে পারছে না এই এত দামি ফোন দেওয়ার মানে কি। মনটা অদ্ভুত এক দ্বিধায় ভরা। এত দামি জিনিস নিয়ে রাস্তায় বের হওয়ার সাহসটা যেন হারিয়ে ফেলেছে। ভাবছে ফোনটা ফিরিয়ে দিলেই হয়তো ভালো হয়। এমন কিছু নেওয়ায় তো সে অভ্যস্ত না। আয়াত যখন ক্লাস 5-এ পড়তো অনুভব তাকে প্রায় চকলেট এনে দিত। আয়াতের চকলেট খুব পছন্দ ছিল, এই অভ্যাসটা অনুভবের জন্যই হয়েছিল। একদিন একটা চকলেট বক্স তার স্কুলের ফ্রেন্ডরা মিলে খেয়েছিল। সেটা শুনে অনুভবে সে কি রাগ আয়াতকে দাঁড় করিয়ে বলেছিল, আমারটা জিনিসের ভার কি তুই নিতে পারিস না আয়াত? ফ্রেন্ডদের খাওয়াবি, আমার সেটা একবার বলতে। কিন্তু আমার অভ্যাসে করা জিনিসের ভাগ অন্য কাউকে কেন দিবি তুই? অনুভবের কথার আগাগোড়া কোনোটাই তখন পিচ্ছি আয়াতের ছোট মাথায় বোধগম্য হয়নি, শুধু ফেল নয়নে তাকিয়েছিল। আগে না হয় ছোট ছিল, ভালোবেসে দিয়েছিল, কিন্তু এখন তো তাকে পছন্দও করে না, তাই এত দামি ফোন নেওয়ার মানেই হয় না। তাই ভাবলেও ফোনটা ফিরিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ। আয়াত এক বুক সাহস নিয়ে দাঁড়ালো, লক্ষ্য ছাদে যাওয়া। সেখানে যে অনুভব আছে। ধীরে ধীরে ছাদে উঠে চারিপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। অনুভব এক্সারসাইজ করছে, গা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মাথার ভেজা চুল কপালের উপর লেপ্টে আছে। হাত কাটা গেঞ্জির পাক দিয়ে ওর ফর্সা পেশিগুলো যেন একটু একটু করে উঁকিয়ে দিচ্ছে। আয়াত ঢোক গিলল, দ্রুত চোখ বন্ধ করে ফেললো, মনে মনে বলল, এভাবে তাকানোর উচিত নয়, সে তো আমার নয়। অনুভবের চোখ পড়ে আয়াতের দিকে। সে উঠে দাঁড়ায়, টাওয়েলটা দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? বৃষ্টির ফোঁটার মতো চোখ নামিয়ে ফোনটা এগিয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, আমার এত দামি ফোনের প্রয়োজন নেই ভাইয়া। তাছাড়া এত দামি ফোন নিয়ে চলাফেরা করতে আমার ভয় লাগে, যখন তখন হারিয়ে যেতে পারে। তাই এই ফোনটা আপনি নিজের কাছে যত্নে রেখে দিন, আব্বু এলে একটা ফোন কিনে দেবে আমাকে। আয়াতের কথায় অনুভব থমকে যায়, বিস্মিত চোখে তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ আয়াতের হাত চেপে ধরে বলে, তোর সাহস তো দেখে অনেক বেড়ে গেছে। আমারটা জিনিস আমাকে ফিরিয়ে দিচ্ছিস? এই অনুভবের দেওয়া কিছু কেউ ফিরিয়ে দেয় না, বুঝলি? ফোন হারালে হারাক, তুই হারাস না। আর তুইও যদি হারাস, মাটি খুঁড়ে হলেও তোকে আমি খুঁজে বের করবো। সে সাধ্যি আমার আছে। আয়াত অনুভবের কথার মানে বুঝলো না। সে হারাবে কিভাবে, আর কেনই বা হারাবে? বোকা চোখে বীর বাকে মতো তাকিয়ে রইল। অনুভবের রাগে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। সাহস কম না, তার দেওয়া জিনিস ফেরত দিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ধমকে বলল, আউট, আমার সামনে থেকে সর, নইলে এখানে মেরে পুঁতে ফেলবো। রাগে জর্জরিত অনুভবের কণ্ঠে এক কাঁপতে শুরু করে আয়াত।
কোনো রকমে পেছনে ফিরে নিচে নেমে যায় আর পেছনে থেকে যায় এক রাগান্বিত মুখশ্রী, কেবল যেন ক্ষোভের ছাপ। আয়াত নিচে নেমে নিজের ঘরে চলে আসার এক মুহূর্ত সেখানে থাকলে হয়তো সেখানেই শহীদ হয়ে যেত। ঘরে ফিরে বিছানায় বসে নিজেকে সামলানোর চেষ্টা করে, একবার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তারপর ফোনটা হাতে তুলে নেয়, লক খুলে দেখে ফোনে তার নিজের সিমটাই লাগানো। রাতে অনুভব যখন ফোনটা তাকে দিয়েছিল তখন আর খেয়াল করে ঘেটে দেখেনি। ফোনের কল লিস্টে গিয়ে ফারহার নাম্বারে কল দেয় আয়াত। ২-৩ বার রিং হতে ফারা কল রিসিভ করে। কথা বলার সুযোগ না দিয়ে ফারা এক নিঃশ্বাসে বলে ওঠে, আয়াত, কই ছিলি এই দুদিন? কোনো খোঁজ পাচ্ছি না। ফোন কল দিলেও অফ দেখাচ্ছিল। সেদিন ওই লোকটা তোকে যেভাবে টেনে নিয়ে গেল, তারপর আর তোর খোঁজ পেলাম না। ভার্সিটিতেও আসছিস না। এক নাগারে কথাগুলো বলে ফারা অবশেষে একটু দম নিল। আয়াত ফারাকে বলল, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আমি ঠিক আছি, আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। নতুন ফোন পেয়ে তোকে প্রথম কল দিলাম। আর ভার্সিটিতে যাই নাই, বড় আম্মু যেতে দেয়নি। ফারা আয়াতের কথা শুনে বলল, আচ্ছা, কিন্তু ওই লোকটা কে ছিল তোকে ওভাবে টেনে নিয়ে গেল? আয়াত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আমার কাজিন হয়। ফারা অবাক কণ্ঠে বলল, তোর কাজিন আমেরিকায় যে থাকে? জি। আয়াত পাড়ার সাথে আরো ২-১টা কথা বলে কল কেটে দিল। নাস্তার টেবিলে আজ সবাই বসেছে, শুধু ইব্রাহিম শেখ নেই। তিনি অফিসের কিছু জরুরি কাজে বের হয়েছেন। আয়াত আর ঈশা একসাথে বসেছে আর তাদের সামনে বসে আছে অনুভব। অহমিকা শেখ নাস্তা টেবিলে রাখার ফাঁকে রহিমাকে বললেন, অনুভবের জুসটা এনে দাও। অহমিকা শেখ সবার প্লেটে রুটি ভাজি তুলে দিচ্ছিলেন। রহিমা জুসটা এনে টেবিলে রেখে কিচেনের দিকে চলে যায়। আয়াত রুটি ছিঁড়ে মুখে দেয়, কিন্তু মনটা অস্থির। সামনে বসা অনুভবের দিকে তাকাতে সাহস হচ্ছে না। সকালে তাকে যে ধমক দিয়েছে সেটা ভেবে নিজেই অস্বস্তি বোধ করছে। মাথা নিচু করে আছে সে। এদিকে অনুভব আয়াতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নেয়। আয়াত কোনো রকম একটা রুটি খেয়ে উঠতে যায়, তখনই অনুভবের গম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে। না খেয়ে উঠছিস কেন? আয়াত থমকে যায়, আর উঠে যাওয়া হয় না। তখন অহমিকা শেখ অনুভবের দিকে তাকিয়ে বলেন, ও তো এমনই, কখনো ঠিক মতন খাই না। অনুভব মায়ের কথার পর যোগ করে, এই বদভ্যাস ছাড়বি? আগে কি করতিস তা জানি না। এখন থেকে টাইমলি না খেলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো। স্টুপিড। এই বলে সে জুস শেষ করে উঠে চলে যায়। আয়াত হতবাক অনুভবের এমন কথায়। পাশে বসা ঈশা ঠোঁট চেপে হাসে। আয়াত ঈশার দিকে তাকিয়ে চোখ রাঙায়। নাস্তা শেষ করে আয়াত নিজের রুমে গিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম আর লম্বা চুল বেনি করে বাঁধে। ফারাকে জানিয়েছে আজ ভার্সিটিতে আসবে। রেডি হয়ে অহমিকা শেখের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় সে। বাইরে এসে দেখে অনুভব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখেই অনুভব গাড়িতে উঠে স্টার্ট দেয়। মুহূর্তে চোখের সামনে থেকে গাড়িটা হারিয়ে যায়। আয়াত মনে মনে বিড়বিড় করলো, হিটলার লোক কোথাকার। তারপর সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। অনুভব আজ অফিসে এসেছে এক জরুরি মিটিং এর জন্য। গাজীপুরের দিকে একটা নতুন অফিস চালুর পরিকল্পনা চলছে, আর তার জন্য বিশাল এক শিপমেন্ট নামানোর প্রস্তুতি। খরচ কয়েক লাখ হবে, তাতে তার মাথা ব্যথা নেই। প্রথম দিকে কিছু ঝামেলা হতে পারে সে জানে, তবু অনুভব মনস্থির করেছে এই প্রজেক্টের পুরো দায় একা হাতে সেই নেবে। এখন সে কনফারেন্স রুমে ক্লায়েন্টদের সাথে বসে। পাশে দাঁড়িয়ে আছে আহান। আহান হুমায়ুন আহমেদকে অনুরোধ করলেন পুরো পরিকল্পনাটার ব্যাখ্যা করার জন্য। হুমায়ুন আহমেদ উঠে দাঁড়িয়ে বলাও শুরু করলেন। একটার পর একটা বিষয়ে খুলে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু অনুভব যেন অন্য জগতে। ল্যাপটপের স্ক্রিনে চোখ, কিন্তু মন অন্য কোথাও। সকালে আয়াতের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে বারবার। হুমায়ুন আহমেদ বলেন, সবটা বুঝতে পেরেছেন স্যার? কিন্তু অনুভবের কোনো সাড়া নেই, যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। আহান একবার তাকালো তার দিকে, তারপর আরো কয়েকবার ডাক দিল। অনুভব, অনুভব। আহানের ডাক শুনে চমকে উঠল অনুভব। বাস্তবে ফিরল হঠাৎ করে। পুরো রুমে এক মুহূর্তের নীরবতা। হুমায়ুন আহমেদ বললেন, সবটা বুঝতে পেরেছেন স্যার? অনুভব নিজেকে সামলিয়ে বলল, Yeah, I understand everything. If I start working as soon as possible, I'll handle everything. মিটিং শেষে কনফারেন্স রুম থেকে সবাই বের হয়ে যায়। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল এই গাজীপুরের অফিসের কথা জানে? অনুভবের সহজ স্বীকারোক্তি। No. আয়াত ভার্সিটিতে এসে ফারহা, তানিয়া আর রুদ্রর সঙ্গে দেখা পেল। নবীনবরণ অনুষ্ঠানের পর তানিয়া আর রুদ্র ভার্সিটিতে আসেনি, কিন্তু তারপর দিন থেকেই তারা আবার ক্লাস করতে শুরু করেছে। সেদিনের ঘটে যাওয়া ঘটনার কথা শুনে তানিয়া আর রুদ্র বেশ ভয় পেয়ে গিয়েছিল। ফারিহা তানিয়া এগিয়ে এসে আয়াতকে জড়িয়ে ধরে, ফাইনালি আজ তোর দেখা পেলাম। রুদ্র পাশে এসে দাঁড়িয়ে বলল,
আয়াত, তুই ঠিক আছিস তো? আমরা সেদিনের ঘটনা ফারার কাছে শুনেছি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোর ফোনও ছিল off, ভার্সিটিতেও কদিন আসিস না, ভাবছিলাম কি হলো। আয়াত ধীরে ধীরে সবকিছু খুলে বলল। রুদ্র তা নিয়ে মনোযোগ দিয়ে শুনে শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফারা কিছু বলার জন্য উদ্গ্রীব দেখাচ্ছিল, তা দেখে আয়াত বলল। যা বলার বলেই ফেল। ফারা একটু ইতস্তত করে বলল। তোর খোঁজ করছিল তাসবির ভাই। কদিন ধরে তুই ভার্সিটিতে আসছিস না দেখে। আয়াত ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। আমার খোঁজ কেন করছে? ফারা কাঁধ ঝাঁকিয়ে বলল। সে তো জানি না, শুধু আমায় জিজ্ঞেস করেছিল তুই কেন আসছিস না। আয়াত কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল। আচ্ছা। তারপর তারা ক্লাসে চলে যায়। একের পর এক ক্লাস শেষ করে ডিপার্টমেন্ট থেকে নিচে নামতেই দেখতে পায় তাসবির মাঠে বন্ধুদের নিয়ে বাইকের উপরে বসে আছে। মাথার বাবরি চুলগুলো পেছনে জুটি করে বাঁধা। আয়াতরা নিচে নামতেই তাসবির ওদের দেখতে পায়। বন্ধুদের দেখে তাসবির আয়াতদের দিকে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলে। কেমন আছো আয়াত? শুনলাম অসুস্থ ছিলে। জি ভাইয়া, একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখবে। আহান অফিসের কনফারেন্স রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ফারাকে মেসেজ পাঠায়। বিকেল 5টায় পাশের ক্যাফেতে আসবে। ফারা তখন ভার্সিটি থেকে মাত্র বাসায় ফিরে রেস্ট নিচ্ছিল। মেসেজটা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। চোখের কোণে এক চিলতে হাসি খেলে যায়। সময়টা দেখে নিল 4টা পার হয়ে গেছে। উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেয় হালকা সাজ পরিপাটি পোশাকে। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম লাগছে। বের হওয়ার সময় তার মামি বললেন। এত রংধন কই যাসনি? মামির কথা যেন ফারার মনের কোণে থাকা প্রজাপতি নিমিষে উড়ে চলে যায়। পেছনে তাকিয়ে দেখে তার মামি তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারার হাঁটু কেঁপে উঠে, কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। নিজেকে কোনো রকম সামলিয়ে বলল। টিউশনের খোঁজে বের হচ্ছিলাম মামি। ভার্সিটির এক আপুর ছোট বোন আছে, তাকে নাকি পড়াতে হবে। আপুর সময় করে একদিন যেতে বলেছিল, মামাকে বলেছিলাম। ফারার মামি মাইমুনা বললেন। ঠিক আছে, তবে জলদি ফিরবি, ঘরে অনেক কাজ আছে। আচ্ছা মামি, জলদি আসবো। এই বলে ফারা রওনা দেয়। সময় মতো সে ক্যাফেতে পৌঁছে যায়। ভেতরে ঢুকে চোখে পড়ে আহান আগে এসে জানালার পাশে বসে আছে। মৃদু আলোয় তার আহানের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাত ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ফারা ভেবে পায় না এত ভালো একজন মানুষ তার মতো অভাগী মেয়েকে কেন ভালোবাসে। আহান ফারহার দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তে সে হঠাৎ চমকে ওঠে। ফারা তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। হয়তো একটু লজ্জা, হয়তো একটু অপরিচিত ঘনিষ্ঠতা। এটা তাদের দ্বিতীয় দেখা। প্রথমবার দেখা হয়েছিল হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। কোনো প্রস্তুতি ছিল না, কোনো ভূমিকা ছিল না। সেদিনের পরিস্থিতিতে যেন তাদের বাঁচানোর জন্য তারা ওপরওয়ালার কাউকে পাঠিয়েছিল। ভাগ্যক্রমে তারই অতি প্রিয় মানুষটা ছিল। কিন্তু আজকের এই দেখা কিছুটা চেনা, কিছুটা নতুন। আহানের সামনে টেবিলে রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরভাবে, ঠিক যেন সময়টাও আজ একটু ধীর গতিতে চলতে চাইছে। চারিপাশের কোলাহল চাপিয়ে এক ধরনের নীরবতা যেন ঘিরে রেখেছে। ওই মুহূর্তে ফারা ধীর পায়ে এগিয়ে এলো কাঙ্ক্ষিত টেবিলের দিকে। তার চোখে মিশে আছে অজানা দ্বিধা আর মুখে অপ্রকাশ্য উত্তেজনার ছায়া। টেবিলের সামনে দাঁড়িয়ে সে নিজের দুহাত কচলাতে লাগলো। একটি অস্থির স্পর্শ আর তার আত্মার গায়ে লেগে আছে যেন। কেমন এক অদ্ভুত অনুভূতির জোয়ার বইছে তার মধ্যে। স্পষ্ট করে কিছুই সে বুঝতে পারছে না। আহান চুপচাপ তাকিয়েছিল। ফারার এই অপ্রস্তুত অবস্থায় এক চিলতে নরম হাসি ফুটে উঠল তার মুখে। তারপর কোমল কণ্ঠে বলল। দাঁড়িয়ে আছে কেন? বসো। ফারা বিনা বাক্যে আহানের সামনে বসে, দৃষ্টি তার নিচের দিকে আবদ্ধ। আহান এক পলক ফারার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা ভয় ভয়। আচ্ছা, ফারা কি তাকে ভয় পাচ্ছে? আহান গলা খাকারি দিয়ে বলল। কেমন আছো ফারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি, তবে কয়দিন ধরে একটু ব্যস্ততার জন্য তোমার সাথে সেরকম যোগাযোগ করতে পারিনি। জি, আমি বুঝতে পেরেছি। ফোনে তো খুব বক বক করতে, সামনে এভাবে নিয়ে যাচ্ছ কেন? তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা, কি খাবে বলো? আমি কিছু খাবো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। হুম, তা বললে তো হবে না। আচ্ছা, কফি তো খাওয়াই যায়, কি বলো? আমাকেও ফিরতে হবে। কথাটা বলে আহান 2 কাপ কফি অর্ডার করলো। কফি খেতে খেতে তাদের মধ্যে একটু কথাবার্তা চলল। আহান সেদিনের কথাটা মনে পড়তেই বলল। সেদিন তোমার সাথে মেয়েটা কে ছিল? আমার ফ্রেন্ড আয়াত। আহান একে একে 2 মিলালো। কিছু একটা ভাবলো। কফি শেষ হতেই আহান বিল পে করে ফারাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। অনুভব সন্ধ্যার একটু আগে
শেখ ম্যানশনে ফিরে আসে। সারাদিনের ক্লান্তি শরীরের উপর ভর করেছে যেন, তার উপর বাইরের কড়া রোদ। অনুভবের ফর্সা মুখটা যেন লাল হয়েছে, গায়ে জড়ানো সারা শার্টটা ভিজে জুবুথুবু হয়ে গেছে। ড্রয়িং রুমে আয়াত ঈশা মিলে টিভি দেখছিল। তখনই অনুভব পাশের সোফার উপর হাতে থাকা অফিস ব্যাগটা সোফার উপর রাখলো। অনুভব কাঁধে ব্লেজার রেখে এক পলক তাদের দিকে তাকালো, তারপর ঈশাকে ডাক দিল। ঈশা, ভাইয়ার ক্লান্তি ভরা ডাক শুনে ঈশা তাকায় অনুভবের পানে, চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। আয়াতও সেদিকে তাকালো, অনুভবকে দেখে মনে মনে বলল, লোকটাকে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আয়াত কি মনে করে চট করে উঠে কিচেনে চলে যায়। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার খারাপ লাগছে ভাইয়া? আম্মুকে ডাক দিব? তুমি বসো, আমি আম্মুকে ডেকে আনছি। অনুভব কিছু বলবে তার আগে ঈশা দৌড়ে অহমিকা শেখের কাছে যায়। অনুভবের এই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানির বড্ড দরকার ছিল। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনুভব চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয়। আয়াত কিচেনে গিয়ে সোজা ফ্রিজ খুলে রহিমা আয়াতকে কিচেনে দেখে বলে, কিছু লাগবো তোমার আয়াত মা? লেবু আর ঠান্ডা পানি লাগবে খালা। লেবু পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও তো। রহিমা দুটো লেবু র‍্যাক থেকে বের করে বলল, কি করা লাগবে আমায় কপ, আমি কইরা দিতাছি। আমি করছি খালা, তুমি আমায় লেবু দাও। আয়াত রহিমা থেকে লেবু দুটো নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জগে ঢাললো। লেবু দুটো কেটে তাতে হালকা লবণ চিনি দিল। শরবত বানানো হলে আয়াত একটা গ্লাসে ঢেলে দিয়ে রহিমাকে বলল, খালা ড্রয়িং রুমে অনুভব ভাই আছে, তুমি একটু দিয়ে আসো তো। তুমি বানাইলা কষ্ট করে, তুমি দিয়ে আসো। আয়াত বিড়বিড় করে বলল, উনি আমায় পছন্দ করেন না, সেখানে আমার হাতের কিছু নিবেন না স্বাভাবিক। ভাবনা থেকে বের হয়ে বলল, তুমি দিয়ে এসো, আমি হাত ধোবো। লেবু কেটেছি, কেমন জানি লাগছে। আয়াত শরবতের গ্লাসটা একটা ট্রেতে করে রহিমার হাতে দিল। রহিমার শরবতের ট্রে নিয়ে অনুভবের সামনে দাঁড়িয়ে ডাক দিল, অনুভব বাবা, আপনার জন্য শরবত আনছি, খাইয়া লন, ভালো লাগবো। অনুভব চোখ তুলে তাকালো। রহিমাকে শরবত হাতে দেখে বলল, বড্ড প্রয়োজন ছিল এটা। ধন্যবাদ খালা। বলে সে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। খাওয়া শেষে বলল, এটা কে করেছে খালা? স্বাদ ভিন্ন লাগছে, মিষ্টি কম ছিল। রহিমা একগাল হেসে বলল, এইটা তো আয়াত মা করছে, প্রথম তো তাই হইতো, চিনি কম দিছে। বলে তিনি গ্লাস নিয়ে চলে যায়। অনুভব মনে মনে বলল, আমার অজান্তে আমার খেয়াল রাখছিস তো? চিনি কম দিয়ে সমস্যা নেই, চিনি কম হলেও চলবে। নিজের ভাবনাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় সে। অহমিকা ছেলের কথা শুনে ড্রয়িং রুমে আসেন। অনুভবের সামনে এসে বলল, ঠিক আছিস বাবা? তোর শরীর ঠিক লাগছে? আমি ঠিক আছে মা। বাবা কি ফিরেছে? না, এখনো ফেরেনি। অনুভব তারপর বলল, আমি রুমে যাচ্ছি। এই বলে হাতে অফিস ব্যাগ আর ব্লেজারটা নিয়ে উপরে নিজের ঘরের দিকে যায়। সন্ধ্যার দিক শেখ ম্যানশনে আগমন হয় অনুভবের বন্ধু মহলের। সিফার, তৌফিক, আহান ও রুবায়েত হাজির হয়। অনুভব সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে নিচে নামছিল, সেই সময় কলিং বেল বেজে ওঠে। অহমিকা শেখ আয়াতকে দেখে বললেন, আয়াত মা, দেখ তো কে এলো। আয়াত গিয়ে দরজা খুললেই কতগুলো মুখ দেখতে পায়। রুবায়েত ভাই দাঁড়িয়ে। আহানকে সে দেখেছে, কিন্তু বাকি দুটো অপরিচিত মুখ। আয়াত চিনল না, সামনে থেকে সরে গিয়ে বলল, ভিতরে আসুন। সবাই ভেতরে এসে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আয়াত কিচেনে চলে যায়। অনুভব সোফায় গিয়ে বসতে সিফাত বলে, কেমন আছিস ব্রো? দেশে ফিরেছিস? একটা বারও বললি না। তৌফিক আহানের দিকে তাকিয়ে বলল, শালা তুই তো বললি না দুইটাই তোরা এক জাতের। আহান কিছু বলবে তার আগেই অনুভব বলল। ফালতু কথা বাদ দে, তোর এই সময় এখানে কেন? সিফাত মুখে হাত দিয়ে বলল, ওরে মা, বলে কি? কেন আসা যাবে না? তুই যতই ভুলে গেছিস, 4 বছর আগে এখানে আমাদের যাওয়া আসা ছিল। রুবায়েত তাদের কথা শুনে শুধু হাসলো, এটা পারেও বটে। অনুভব রুবায়েতকে বলল, তুই ওদের সাথে? তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই আমি সবাই ক্লাসমেট ছিলাম। হ্যাঁ, তুই আমার 6 মাসের বড়, তাই বলে কি বন্ধুত্ব বাদ দেব নাকি? সিফাত, তৌফিক আমায় স্মরণ করলো, আমি ছুটে এলাম, সাথে আহানকে বেঁধে আনলাম। আহান তো আবার তোর ডান হাত বলা চলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সব কয়টা যে বিচ্ছু এখনো আছে সে জানে। অহমিকা শেখ নাস্তা নিয়ে তাদের সামনে দিলেন। সিফাত বলল, আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা তো এই আন্টিকে ভুলেই গেছো একেবারে। কি যে বলেন আন্টি। আচ্ছা, আপনাকে জ্বালাতে রোজ আসবো।
অহমিকা শেখ হাসলেন, তারপর কিচেনে চলে যায়। আয়াত কিচেন থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তৌফিক দেখে অনুভবকে বলল। তোর বোন এত বড় হয়ে গিয়েছে অনু। তৌফিকের কথা শুনে অনুভব চোখ ছোট ছোট করে তাকায়। রুবায়েতের ইচ্ছে করছে পেট চেপে হাসতে, তবে এই মুহূর্তে হাসলে তারই গর্দান যাবে, তাই চুপ করে আছে। তৌফিক এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব তৌফিকের দিকে তাকিয়ে বলল। সে আমার বোন নয়, আমার কাজিন। সিফাত বলল। ওই একই হলো, কাজিন মানেই বোন। অনুভবের এই মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়ে যায়, মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আহান হয়তো বুঝলো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই সিফাত আর তৌফিককে বলল। এখন চলো আমরা যাই। সিফাত বলল। এখনো কোনো কথাই তো হলো না। কথা পরে বলা যাবে, এখন চল। আহান দুজনকে এক প্রকার টেনে তাদের নিয়ে চলে যায়। ওরা যেতে রুবায়েত নিজেকে আটকাতে পারে না, পেট চেপে হেসে ফেলে। হাসতে হাসতে বলে। বউ কিনা হয়ে গেল বোন। কথাটা অনুভবের কর্ণগোহর হতেই লাল চোখে তাকায় তার দিকে। রুবায়েত অনুভবের দিকে তাকিয়ে মেকি হাসি দেয়। অনুভবের দৃষ্টি তাকে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো। রুবায়েত সোফা থেকে উঠতে উঠতে অহমিকা শেখকে হাঁক ছেড়ে ডাক দেয়। মামি, মামি। বলেই সে দৌড় দেয় অহমিকা শেখের ঘরের দিকে। অনুভব ঠায় বসে নিজের রাগ নিবারণ করার চেষ্টা করে, কিন্তু সে পারল না বোধহয়। আচানক উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে গটগট পায়ে উঠে যায়। আয়াতের ঘরের সামনে নক না করে দরজা ঠেলে ঢুকে পড়ে। আয়াত তখন তার লম্বা চুলে চিরুনি চালাচ্ছিল। অনুভব পেছন থেকে আয়াতকে দেখে নেয়। লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। অনুভব দমকা হাওয়ার মতো থমকে যায়। আয়াত ড্রেসিং টেবিলে অনুভবের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয়। আয়াত পিছনে ফিরে অনুভবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। অনুভবের ধ্যান আয়াতের দিকে তখনও। আয়াতকে কাচুমাচু অবস্থায় দেখে ধ্যান থেকে বেরিয়ে আসে। অনুভবের মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে এসে আয়াতের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই তার বাহু চেপে ধরলো শক্ত করে, গলায় ভারী কঠোর সুর। খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? আয়াত যন্ত্রণায় কেঁপে উঠল। বাহুতে অনুভবের চেপে ধরা হাত যেন হাড় পর্যন্ত পৌঁছে গেল। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো সে। চোখ খেয়ে জল মুখে কষ্টের চাপ। অনুভব থামলো না, আবারও গর্জে উঠল। মানুষের সামনে যাস, যাতে তোকে দেখে বলে আহা কত বড় মেয়ে, তাই না? আয়াতকে চুপ করে থাকতে দেখে বলল। কি হলো, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে, স্টুপিড, নাহলে থাপড়ে দাঁত ফেলাবো। রাগে কাঁপতে কাঁপতে বলল সে। আয়াতের চোখ বেয়ে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল জল। চোখের ব্যথা স্পষ্ট ছাপ। কাঁপা কণ্ঠে বলল। ছাড়ুন, লাগছে আমার। সে যেন দাঁতে দাঁত চেপে বলল। লাগার জন্যই ধরেছে আমি, খুব বড় হয়ে গেছিস জানি। এইবার আয়াতের গলায় কঠোরতা ফিরে এলো। ছাড়ুন বলছি। আমায় আঘাত করছেন কেন? কি করেছি আমি? আপনার সামনেও তো যাইনি, তাহলে অকারণে একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া ঢুকে এভাবে অশুভতা করছেন কেন? এক মুহূর্ত থেমে চোখে দৃঢ়তা এনে বলল। আমিও কিন্তু এই শেখ পরিবারেরই মেয়ে, আপনারই চাচাতো বোন আমি। আয়াতের কথা যেন আগুনে ঘি ঢালার মতো। অনুভব আয়াতের গলা চেপে ধরে বলল। গলায় বেড়ে গেছে, তাই না? খুব কথার জোর হয়ে গেছে দেখছে। এই অনুভবের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস, গলা টেনে ছেড়ে ফেলবে একদম। আর আমি অসভ্যতম করতেছি, তাই না? আমি অসভ্যতম করলে নিজেকে সামলাতে পারবি তুই? অনুভবের কথায় হিংস্রতা যেন। চোখগুলো অসম্ভব লাল বর্ণ। আয়াতের যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শ্বাস আটকে যাচ্ছে যেন। অনুভব আয়াতের গলা ছেড়ে দেয়। আর কিছু না বলে আয়াতকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আয়াত হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে খাটের কোণে গিয়ে সজোরে পড়ে গেল। কনুয়ে প্রচণ্ড আঘাত পেয়ে কষ্টে আহ! মনে হলো যেন পুরো হাতটাই অবশ হয়ে গেছে। চোখে মুখে যন্ত্রণা ছাপ স্পষ্ট। ব্যথায় মুখটা কুঁচকে উঠছে। কনুইটা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল আয়াত। দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে জানেও না কখন চোখ ভিজে গেছে। ব্যথা তীব্রতায় ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কাঁপছে আয়াত, যেন শব্দ না করলে কষ্টটাও কমে যাবে। আহানের সঙ্গে দেখা করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছিল। গেটের কাছে পৌঁছাতে দেখতে পায় তার মামি দাঁড়িয়ে আছেন, চোখে ঝলসে ওঠা রাগ নিয়ে। ফারার বুক কেঁপে ওঠে ভয় আর আশঙ্কায়। সেদিন নবীনবরণ অনুষ্ঠান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। সেই কারণে মামি যাহা নয় তাই শুনিয়েছিল তাকে। রেহাই পায়নি মামির থেকে। একটা চর বসেছিল ঠিক গালে। মামা মাজেদ মিয়া কিছুই বলেননি, কেবল করুণ চোখে তাকিয়েছিলেন ফারার দিকে। তার আর বলারই বা কি সাধ্য? এক দুর্ঘটনায় একটা পাহাড়ি আজ প্রায় কর্মহীন। সংসারে অভাব লেগেই থাকে। দিন এনে দিন খায় তাদের পরিবার। শ্বশুরবাড়ি থেকে যে সামান্য সহায়তা আসে তা দিয়ে কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছেন সংসারের ভার। ফারার মামি মাইমুনা তাকে টেনে হিচড়ে বলল।
বান্দির বাচ্চা, কোন নাগরের সাথে ঘুরে বেড়াচ্ছিলি যে এত দেরি করে ফিরলি? কইছিলাম তো কাজ আছে। বাড়ির সব কাজ কে করবে? তোর মরা মা? তার কণ্ঠে কটাক্ষ, ঘৃণা আর বিষ মিশেছিল। তোর বাপ মা তো মরে বেঁচে গেছে, আর জ্বালানি রইল আমার কপালে। মামির কথায় ফারহার বুকটা ফেটে গেল। মরা বাবা মায়ের প্রতি এমন অবমাননা সে কিছুতেই সহ্য করতে পারল না। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সংবরণ করে মামির পা ধরে মিনতি ভরে বলল, আমায় যা খুশি বলো মামি, কিন্তু বাবা মাকে নিয়ে কিছু বলো না দয়া করে। আমি সব কাজ করে দেব। কোনো কথা না বাড়িয়ে সেই ব্যাগটা একপাশে রেখে কাজে লেগে যায়। ঘর মোছা, বাসন মাজা, ভিজে কতগুলো কাপড় সব পরিষ্কার করে মেলে দেয়। সব কাজ শেষ হতে রাত 8টা পেরিয়ে যায়। ক্লান্তিতে তার চোখ মুখ বুজে আসে, শরীর ভার হয়ে আসে। অবশেষে সে নিজের ছোট ঘরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কল ছেড়ে দেয় জলের শব্দে, যেন কান্নার আওয়াজ চাপা পড়ে যায়। তবুও সে কাঁদে, অবিরত কাঁদে, আর বুক ভেঙে প্রশ্ন করে, তোমরা কেন রেখে গেলে আমায় বাবা মা? আমায় নিয়ে গেলে না কেন? একা ফেলে দিলে কেন এই নির্মম পৃথিবীতে? ফারা ওয়াশরুম থেকে বের হয়ে এসে অবাক হয়ে দেখে তার ঘরের বিছানায় বসে আছে ছোট্ট মহুয়া, তার 8 বছরের মামাতো বোন। ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে বলল, তুই এখানে কেন? মহুয়া ধীরে মুখ তুলে তাকিয়ে বলে, মা, তোমায় অনেক কষ্ট দেয় তাই না? ফারানা আপু। শিশু কণ্ঠে সেই নিষ্পাপ প্রশ্নে ফারার বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের কোণে এক ফোঁটা জল জমে, কিন্তু নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে, না রে, এমনি কিছু না। গুরুজনরা যা করে সবই তোর আমাদের ভালোর জন্যই করে, বুঝলি? মহুয়া কিছু না বলে চুপ করে থাকে। আর ফারহার মনে বাজতে থাকে ছোট বোনের সেই সরল কথাগুলো, যেন নিজের না বলা কষ্টগুলো কেউ পড়ে ফেলেছে নিঃশব্দে। রুবায়েত ইশরার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। ঈশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আচরণে এক অদ্ভুত দূরত্ব। রুবায়েত ধীরে বলে উঠল, আমি আসার পর থেকেই খেয়াল করছি তুই আমার সঙ্গে কথা বলিস না, আমায় দেখে এড়িয়ে যাস। কারণটা কি? ঈশা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল সেদিনের ঘটনা। মুখটা বিষণ্ণ, চোখে কেমন যেন কঠোরতা। রুবায়েত ঈশার নিরুত্তরতায় ধৈর্য হারিয়ে কড়াভাবে বলল, কি হলো? কিছু তো জিজ্ঞেস করছি, চুপ করে আসিস কেন? ঈশা ধীরে মাথা তুলে, চোখে একরাশ চাপা অভিমান, ক্ষীরকণ্ঠে শুধু বলে, এমনিতেই। তারপর আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায়। ঈশার এমন আচরণে রুবায়েত হতচকিত হয়ে পড়ে, কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থাকে। তারপর নিঃশব্দে অহমিকা শেখের কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরে ইব্রাহিম শেখ ছেলেকে ডাক দেন। অনুভব, নিজের নামে ডাক শুনে অনুভব নিচে নেমে আসে, দেখে ইব্রাহিম শেখ চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছেন। তার চোখে বিরক্তি স্পষ্ট। অনুভব সামনে যেতে ইব্রাহিম শেষ চোখ তুলে তাকায় আর হুঙ্কার দিয়ে বলেন, গাজীপুর অফিস তুমি চালু করছো? আমায় একটা বার জানানোর প্রয়োজন মনে করোনি? তুমি জানো ওই অফিস চালাতে কত খরচ হবে? এদিকে মন না দিয়ে তুমি জাফর খানের এরিয়ায় গিয়েছো কেন? অনুভব শান্ত গলায় উত্তর দেয়, কারণ ওটা আমাদের অফিস। কাজের জায়গায় এভাবে ফেলে রাখার মানে হয় না। তাছাড়া আই উইল হ্যান্ডেল এভরিথিং। ছেলের কথা ইব্রাহিম শেখ দমে গেলেন। এই মুহূর্তে কিছু বলা মানে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে, তাই তিনি উপরে চলে যায়। রাত গভীর। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ ঘরে ফিরে গেছে। আয়াত নিজের রুমে শুয়ে পড়েছে। হাতের যন্ত্রণায় চোখ দুটো ভার হয়ে এসেছিল, কখন যে ঘুম এসে গেছে টেরই পায়নি। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। নীরবে অনুভব আয়াতের রুমে ঢুকে পড়ে। ধীর পায়ে এগিয়ে এসে দেখে আয়াত গভীর ঘুমে মগ্ন। আলো আধারিতে আয়াতের হাতটা চোখে পড়ে তার। কাছে গিয়ে ভালো করে দেখে হাতের জায়গায় কালশিটে পড়ে আছে। নীলচে দাগটা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে অনুভব। আয়াতের হাতটা ধীরে করে নিজের হাতে তুলে নিয়ে বলে, তোকে আঘাত করে যতটা তুই পড়ছিস তার অধিক কে একজন করছে নীরবে। সময়টা যেন থমকে যায়। 5 মিনিট চুপচাপ আয়াতের হাত ধরে বসে থাকে অনুভব। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফোনটা হাতে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। উত্তপ্ত রাতের বাতাসে ছাদটা নিস্তব্ধ। কাঙ্ক্ষিত নম্বর থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কারো কণ্ঠ ভেসে আসে। দুজনের মধ্যে গোপন কিছু কথা হয়। গম্ভীর ধোঁয়াটে। কল কেটে দিতে আবার
একবার ফোনে টুংটাং শব্দ, নতুন একটা মেসেজ আসে। অনুভব তা খুলে দেখে, তার চোখে মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। নতুন একটা দিনের সূচনা, চারিদিকে রাতের আধার কাটিয়ে আলো ফুটে উঠেছে ভোরে। জানালার ওপর থেকে পাখিদের কিচিরমিচির ডাকে জেগে ওঠে নিস্তব্ধ সকাল। আয়াত ধীরে ধীরে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসে। কখন যে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সে হাতটা সামনে তুলে নড়ে চড়ে দেখে ব্যথা যেন নেই, তবে হাতে কালশিটে ভাবটা এখনো রয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, রাতে এই ব্যথা এসে নড়াচড়াই করতে পারেনি, কিন্তু এখন ব্যথা নেই। আয়াতে চোখ যায় খাটের পাশে রাখা ছোট টেবিলটার দিকে, সেখানে ব্যথানাশক স্প্রে রাখা। অবাক হয়ে ভাবে এটা তো তার নয়, তাহলে কে রেখে গেল? ব্যথা পাওয়ার বিষয়টা তো বড়মা কিংবা এশা কেউই জানে না, তারে কোথায় কিভাবে এলো এই স্প্রে? ভিতরে এক অজানা কৌতূহল ও বিস্ময় নিয়ে আয়াত বিছানা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মাত্র এক পা বাড়াতেই পায়ের নিচে কিছু একটা চাপ পড়ে, কিছু যেন মৃদু শব্দ করে। আয়াত পা সরিয়ে দেখে সেখানে একটা ঘড়ি দেখতে পায়। সে নিচু হয়ে ঘড়িটা হাতে তুলে নেয়, ভালো করে দেখে, মনে করার চেষ্টা করে। ঘড়ির বেলটার দিকে চোখ পড়ে তার, সেখানে ছোট করে লেখা এ, পাশে আরো কিছু লেখা ছিল, কিন্তু আয়াত বুঝতে পারে না। তবু এই ঘড়িটা তার চেনা, কোথায় যেন দেখেছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, হঠাৎ তার মনে হতেই অনুভবে মুখটা ভেসে ওঠে। হ্যাঁ ঠিক তো, এই ঘড়িটা তো অনুভব ভাইয়ের, সে নিজে দেখেছে, তার হাতেই ছিল। আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে ঘড়িটার দিকে। তাহলে গত রাতে তার রুমে অনুভব ভাই এসেছিল? মনের ভিতরে এক অজানা কাঁপুনি দিয়ে ঘড়িটা শক্ত করে ধরে আয়াত, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ে। তার ঘর পেরোতেই সামনে অনুভব ভাইয়ের ঘর। দরজা খোলা দেখে আয়াত নিঃশব্দে উকি দেয়। ঘরের ভেতর কাউকে দেখা যায় না, তাই ধীরে ধীরে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে উঠে দেখে অনুভব উল্টো দিক ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে সাহস সঞ্চয় করে আয়াত কয়েক কদম এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। রাতের সেই ঘটনা হঠাৎ মনে পড়ে যায়। অজান্তে বুক কেঁপে ওঠে। সে ধীরে পেছনে ফিরে দিকে তাকায়। ঠিক তখনই অনুভবের যেন কারো উপস্থিতি অনুভব করে। সে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখ পড়ে আয়াতের উপর। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে। কিছু বলবি? আয়াতের অনুভবের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে ফিরে তাকায় অনুভবের দিকে। তার দৃষ্টি জিজ্ঞাসায় ভরা, প্রশ্নসিক্ত। এক মুহূর্ত দম নিয়ে নিজেকে সাহস যোগায় আয়াত, তারপর ধীরে পা বাড়িয়ে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ঘড়িটা সামনে ধরে অনুভবের ঘড়িটার দিকে তাকায়। রাতে ফোন বের করে হয়তো ঘড়িটা পড়ে গিয়েছিল। হাত বাড়িয়ে ঘড়িটা হাতে নেয় সে। ঘড়িটা দিয়ে আয়াত বলে, রাতে লুকিয়ে একটা মেয়ের ঘরে এসে দয়া দেখিয়েছেন। আঘাত করে দয়া দেখানোর দরকার নেই। সহজ ভাষায় বললে জুতো মেরে গরুদান বলে এটাকে। আয়াতের কথায় অনুভব ক্ষিপ্ত হয়ে যায়। চোখ মুখ শক্ত করে বলে, আঘাত যেহেতু আমি করেছি, তো ওষুধ আমিই লাগাবো। এর জন্য আমার কারো পারমিশনের প্রয়োজন নেই, বুঝছিস তুই? এখান থেকে চলে যা। অনুভবের কথায় আয়াতের প্রেক্ষিতে কিছু বলল না, তাই সে নিচে চলে যায়। অনুভব ঘড়িটা হাতে পড়ে নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে, আমার রাগ সবাই দেখে, আমার ভেতরটা কেউ দেখলো না। এ হৃদয়ে পুড়ে ক্ষয়, সে খোঁজ কেউ রাখলো না। সকালে ডাইনিং এ সবাই একসাথে বসে নাস্তা করছে। নাস্তা শেষ হলে ইব্রাহিম শেখ আয়াতকে কাছে ডাক দেন। আয়াত বড় আব্বুর কাছে গিয়ে বলে, কিছু বলবে বড় আব্বু? ইব্রাহিম শেখ আয়াতকে পাশে বসতে বললেন। আয়াত বড় আব্বুর পাশে বসলো। ইব্রাহিম শেখ আয়াতের মাথায় হাত রেখে বলল, কোনো সমস্যা হচ্ছে না তো মা? না বড় আব্বু। বাবার কথা ভেবে মন খারাপ হচ্ছে। এই মুহূর্তে আয়াতের মুখে অন্ধকার নেমে আসে। তার বাবা বেশিরভাগ সময় বাইরে থাকে। চোখ দুটো আয়াতের ভরে এলো। তার তো মা নেই, বাবাও দূরে। ইব্রাহিম শেখ বললেন, মন খারাপ করো না মা, আমিও তো বাবার মতোই, তাই না? আয়াত মাথা নাড়ালো। মন দিয়ে পড়াশোনা করবে, আর কোনো সমস্যা হলে আমায় বলবে, কেমন? জি বড় আব্বু। অহমিকা শেখ দূর থেকে দেখলেন। মনের ভিতর আজকাল তার অপরাধবোধ কাজ করে। তিনি হয়তো এই মাহারা মেয়েটার উপর অন্যায় করেছেন। তার ছেলে আসল হীরার মূল্য বুঝলো না। কথাগুলো ভেবেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ইব্রাহিম শেখ ও আয়াতের কথার মাঝে ঈশা দৌড়ে এসে বলে, আমাকে ছাড়াই বসে গল্প করছো তোমরা? ইব্রাহিম ঈশাকে বললেন, তোমরা দুজনেই আমার মেয়ে, তোমাদের ছাড়া আর কি বা করবো? তারপর সবাই নিজ নিজ কাজের জন্য সে কলেজে আয়াত ভার্সিটির জন্য রওনা হয়। আয়াত ভার্সিটিতে এসে ফারাকে দেখতে পেল। গাছের ছায় চুপচাপ বসে আছে সে। তানিয়ার মা অসুস্থ থাকায় সে আসেনি। রুদ্র হয়তো এখনো আসেনি। আয়াত দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। এখানে বসে কি করছিস ফারুক? ফারা ধীরে মাথা তুলে তাকালো। আয়াত লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন শুকনো।
চোখে ক্লান্তির ছাপ, কপালে ভাঁজ পড়ল আয়াতের। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ফারু, এমন লাগছে কেন তোকে? ফারা হালকা একটা হাসি দেওয়ার চেষ্টা করলো, যেন নিজেকে সামলাতে চাইছে। না রে, কিছু না, এমনি বসেছিলাম একটু। তুই এখানে এলি? মাত্রই এলাম, তোকে এখানে দেখে এলাম। ক্লাসরুমে না গিয়ে তুই গাছের নিচে বসে গভীর ভাবনায় মগ্ন। ফারা একটু হাসার চেষ্টা করলো, তারপর দুজনে ক্লাসে চলে যায়। তাসবির বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু তাসবির আড্ডাও যেন অন্যমনস্ক। বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে উঠল, তার দৃষ্টিতে ছায়া কোথায় যেন হারিয়ে থাকে। এই পরিবর্তন সবার চোখে পড়েছে। রিফাত একটু থেমে সবার দিকে তাকিয়ে বলল, তোরা খেয়াল করেছিস তানভীরের মাঝে কিছু একটা বদলে গেছে? আগে যেমনটা ছিল এখন আর তেমনটা নেই। আমাদের সাথেই থাকে অথচ মনে হয় কোথাও যেন হারিয়ে যায়, আনমোনা হয়ে থাকে সবসময়। আরেকজন বন্ধু গলায় সায় মিলালো। ঠিক বলেছিস রিফাত, আমিও বিষয়টা খেয়াল করেছি। আর তুইও জানিস, আমি ওকে ফার্স্ট ইয়ারের সেই মেয়েটার সঙ্গে কথা বলতে দেখেছি কয়েকবার। মেয়েটা গত দুদিন ভার্সিটিতে আসেনি। আর তাসবির যেন অস্থির, বারবার তার খোঁজ নিচ্ছিল। রিফাত বলল, কুছ তো গড়বড় হ্যাঁ। ক্লাস শেষে আয়াতার পাড়া ও রুদ্র ভার্সিটির মাঠে হাঁটছিল। সকাল থেকে পাড়ার শরীরটা ভালো লাগছিল না, তার মুখটা ফ্যাকাশে, চলাফেরায় যেন এক অজানা ক্লান্তি। হঠাৎ করে এসে থেমে দাঁড়ালো, মাথাটা চক্কর দিয়ে উঠলো, আর হাতে থাকা মোবাইলটা মাটিতে পড়ে গেল। চারিপাশ যেন ঘোলা হয়ে এলো, সবকিছু অস্পষ্ট। নিভু নিভু চোখে আয়াতের দিকে তাকিয়ে ফারা একবার কিছু বলতে চাইলো, কিন্তু পারল না। আয়াত ততক্ষণে ফারার অস্বাভাবিক অবস্থায় চমকে উঠেছে। সে তাড়াতাড়ি ফারাকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গে অনুভব করে ফারার শরীর যেন আগুনের মতো গরম। আয়াত ভয়ে চিৎকার করে উঠল। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।